করিম, আগুন আমারে খায় নাই, মাটিও আমারে খাইব না। আমি তোদের নিয়ে যাবো, প্রস্তুত হ। উস্তাদ, আর কতক্ষণ বইসা থাকবো? শ্মশানের ধোয়ায় তো দম বন্ধ হইয়া আসতেছে। আর লাশটা তো ওই শ্মশান ঘাটে নেওয়ার কথা ছিল, আমাগো কাছে কেন পাঠাইতেছে? চুপ কর রতন, এইটা সাধারণ লাশ না, এইটা জগাই ডাকাতের লাশ। শুনছি ওরে সীতায় তোলার পর আগুন নিভা গেছে 3 বার। সীতার কাঠ জ্বলে, কিন্তু ওর শরীর জ্বলে না। তাই শ্মশানের অঘরী বাবা কইছে, যার শরীরে আগুন নেয় না তারে মাটি দিতে। আগুন নেয় নাই? কন কি উস্তাদ? তাইলে এখন আমরা কি করবো? আমরা টেকার গুলাম, টেকা দিছে আমরা মাটি দিমু। কিন্তু জায়গাটা খারাপ। এই বটগাছের নিচটা গরুস্থান আর শ্মশানের মধ্যবর্তী জায়গা। এইখানে হিন্দুও মরে না, আবার মুসলিমও মরে না। এইখানে ভূত প্রেতের বাস। কুয়াশার বুক চিরে একটা ডিঙি নৌকা এসে ঘাটে লাগলো। নৌকায় একজন কালো পোশাক পরা লোক, যার গলায় হাড়ের মালা। সে ধরাধরি করে একটা লাশ নামিয়ে দিল। লাশটা সাদা কাফনে নয়, বরং লাল শালু কাপড়ে মোড়ানো। লাশের শরীর থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। নে করিম, তোর মাল তুই নে। আগুন ওরে সিবায়া খাইতে পারে নাই। ব্যাক এখন মাটি ওরে গিলে কিনা। বাবা, লাশের গা তো গরম। ও কি মরা না জ্যান্ত? ও মরাও না, আবার জ্যান্তও না। ও এখন প্রেত। সূর্য ওঠার আগে ওরে মাটির নিচে না দিলে ও তোদের 2 জনের ঘাড় মটকাইব। অগরী নৌকাতে উঠে কুয়াশায় মিলিয়ে গেল। করিম আর রতন লাশটা ধরাধরি করে কবরের দিকে নিয়ে চলল। লাশ পাশে রেখে তারা গর্ত খুঁড়ছে, কিন্তু মাটি খুঁড়তে গিয়ে অদ্ভুত এক ব্যাপার ঘটল। মাটির বদলে গর্ত থেকে উঠে আসছে ছাই আর পোড়া কাঠ কয়লা। উস্তাদ, কবরটা দেখেন। কবর খুঁড়ি না চুলা খুঁড়ি, মাটির নিচে শুধু ছাই আর হাড়গোড়। এই হানে মনে হয় আগে মানুষ পোড়াইতো। এই জায়গাটায় আগে শ্মশান ছিল, পরে নদী ভাইঙা কমর স্থান হইছে। তাই ছাই আর মাটি মিশা গেছে। ভয় পাইস না, খুঁড়তে থাক। হঠাৎ লাশটার লাল কাপড় নড়ে উঠল। মনে হলো লাশের পেটের ভিতর কিছু একটা লাফাচ্ছে। উস্তাদ, লাশের পেট নড়ে, মনে হয় পেটের ভিতরে ইঁদুর ঢুকছে। লাশের দিকে তাকাবি না রতন, আয়াতুল কুরসি পর। লাশ কবরে নামানোর সময় হয়ে গেছে। নিয়ম অনুযায়ী লাশের মুখ কেবলামুখী করতে হবে। করিম কাপা কাপা হাতে লাল কাপড়টা সরাতে গেল। রতন, ধর, বিসমিল্লাহ বইলা মুখটা খুল। কাপড়টা সরাতেই দুজনেই ভয়ে জমে গেল। লাশের মুখের এক পাশ আগুনে ঝলসে কালো হয়ে গেছে, মাংস গলে হাড় বেরিয়ে আছে, কিন্তু অন্য পাশটা একদম ঠিক আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো লাশের ঝলসানো দিকের চোখটা খোলা, এবং সেই চোখের মণিটা আগুনের মতো লাল টকটকে। উস্তাদ, লাশের লাশের চোখ তো খোলা। ও ও আমার দিকে তাকায় আছে। না রতন, মরা মানুষ তো তাকাইতে পারে না। ধর, ওরে শীত কইরা দেই। তারা ধরাধরি করে লাশটা কবরে নামালো। যেই না লাশের পিঠ মাটিতে লাগলো, অমনি মাটির নিচ থেকে দরাম করে একটা ভূমিকম্পের মতো আওয়াজ হলো।
শ্মশান ঘাটের দিক থেকে শিয়ালগুলো একসাথে ডেকে উঠল। করিম বাঁশ বিছিয়ে দেওয়ার জন্য গর্তে নামলেন। হঠাৎ লাশের সেই ঝলসানো হাতটা বিদ্যুৎ বেগে উঠে এসে করিমের পা খপ করে ধরল। হাতটা আগুনের মতো গরম। আহ পুইরা গেল। রতন, আবার পা ধরছে, টান দে। উস্তাদ, হাত ছাড়ান, কোদাল মারেন। আহ স্যার শয়তান, স্যার। কিন্তু লাশটা ছাড়লো না। উল্টো লাশটা এবার উঠে বসার চেষ্টা করছে। তার ঝলসানো মুখ দিয়ে অদ্ভুত এক ভাষা বের হচ্ছে, যা মানুষের ভাষা নয়, যেন আগুনের চিরবির শব্দ। করিম, আগুন আমারে খায় নাই, মাটিও আমারে খাইব না। আমি তোদের নিয়া যামু, প্রস্তুত হ। রতন, বাঁশ দে, ওরে বাঁশ দিয়া বাইরা, তাড়াতাড়ি শোয়া। রতন একটা বাঁশ নিয়ে গর্তের ভেতর লাশের বুকে আঘাত করল, কিন্তু লাশটা রতনের বাঁশ এক হাতে ধরে ফেলল। বাঁশটাতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। উস্তাদ, উস্তাদ, লাশের গায়ে আগুন, বাঁশে আগুন লাগা গেছে। হঠাৎ পাশের শ্মশানঘাট থেকে মন্দিরের ঘণ্টাটা টং টং করে বেজে উঠল, অথচ সেখানে কেউ নেই। ঘণ্টার শব্দের সাথে সাথে লাশের শক্তি আরো বেড়ে গেল। সে করিমকে টেনে নিজের বুকের কাছে নিয়ে গেল। আহ রতন, রতন পালা, ইয়েরে মাটি দেওয়া যাইব না, ইয়ে তো জ্যান্ত শয়তান। না উস্তাদ, আমি পালাবো না। আপনার সাইরা আমি কোথাও পালাবো না। গেলে একসাথে যাবো, আর মরলে একসাথে মরবো। লাশটা এবার হা করে করিমের ঘাড় কামড়ে দেওয়ার চেষ্টা করলো। লাশের মুখ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। রতন দেখল কবরের মাটিগুলো লালের বদলে কালো হয়ে যাচ্ছে এবং রক্ত চুইয়ে পড়ছে। আহ আহ আহ, রতন, ওরে থামাইতে হইলে মিশ্র মাটি লাগবো। দৌড় দে, শ্মশানের চিতা থাইকা এক মুঠা ছাই আর কবরের এক মুঠা মাটি একসাথে মিশাইয়া লাশের চোখের মধ্যে সুইরা মার, জলদি। ছাই আর মাটি? উস্তাদ, উস্তাদ, আমি পারবো না। আহ আহ, যদি বাঁচতে চাস তবে দৌড়তে, নাইলে ও আমারে খাইয়া তোরে ধরবো। রতন কোনো মতে সাহস সঞ্চার করে দৌড় দিল কাঁটাতারের ওপাশে শ্মশানের দিকে। একটা নিভে যাওয়া চিতা থেকে এক মুঠো গরম ছাই নিল, তারপর দৌড়ে এসে কবরের মাটি তুলল। দুই হাতের মুঠোয় ছাই আর মাটি মিশিয়ে সে গর্তের দিকে ছুঁড়ে মারল। ইয়া মাবুদ, যা হওয়ার হোক, কিন্তু ওস্তাদ রে বাঁচাইতেই হইব। সেই মিশ্রিত মাটি লাশের লাল টকটকে চোখে লাগার সাথে সাথে কেমন একটা বিকট শব্দ হলো, যেন গরম তেলে পানি পড়েছে। লাশটি আকাশ ফাটা চিৎকার করে করিমকে ছেড়ে দিল। লাশটি যন্ত্রণায় ছটফট করছে, তার শরীর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। করিম এই সুযোগে গর্ত থেকে উপরে ওঠার চেষ্টা করলো, কিন্তু তার পা পুড়ে গেছে, সে নড়তে পারছে না। দুই মাটি এক করলি, তাতেও লাভ নাই। আমি ব্রহ্মদৈত্য হইয়া ফিরব। হঠাৎ নদীর দিক থেকে সেই অঘরী সাধুর গলা শোনা গেল। সে কোথাও নেই, কিন্তু তার আওয়াজ বাতাসে ভাসছে। করিম, ওরে উল্টা কইরা দে, মাটির দিকে বুক দে, পিঠ দে আকাশের দিকে। আর রতন, তুই বাঁশ দিয়া ওর পিঠে চাপ দে। করিম নিজের জানের মায়া ত্যাগ করে লাশের পা ধরে হেঁচকা টান দিলেন। লাশটা টাল সামলাতে না পেরে উপুর হয়ে পড়ল। সাথে সাথে রতন ওপর থেকে বাঁশের চাটাই আর ভারী বাঁশগুলো লাশের পিঠের উপর ছুঁড়ে মারল। লাশ উপুর হয়ে পড়ার পর মাটির নিচ থেকে গড়গড় একটা শব্দ হতে লাগলো। মনে হচ্ছে লাশটা মাটি ঘুরে পাতালের দিকে যাওয়ার চেষ্টা করছে, অথবা উল্টো ঘুরে আবার উপরে আসার চেষ্টা করছে।
মাটি দে রতন, মাটি দে। দুনিয়ার যত জোর আছে সব শক্তি দিয়া মাটি দে, ওরই শ্বাস নিতে দিবি না। তারা দুজনে পাগলের মতো কোদাল চালাতে লাগলো। মাটি ফেলার সাথে সাথে নিচ থেকে গরম ভাপ উঠে আসছে। গর্তের ভেতর থেকে বেশি আসছে হাড় ভাঙার মর্মর শব্দ এবং পশুর মতো গর্জন। আগুন, আমার আগুন নিভল না। আমি আমি আবার আসবো তোদের পোড়াইতে, আমি আবার আসবো। উস্তাদ, মাটি তো লাফাইতাছে, কবর তো সমান না। কোদালের উল্টা পিঠ দিয়া পিচা, মাটির বুক ভাঙা দে। তারা কোদাল দিয়ে মাটির ওপর সমানে পিটুনি দিতে লাগলো। প্রায় আধা ঘন্টা যুদ্ধের পর মাটির নড়াচড়া থামল, কিন্তু কবরের মাটি থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। শ্মশানের দিক থেকে শিয়ালের ডাক বন্ধ হয়ে গেছে। করিম আর রতন কবরের পাশে বিধ্বস্ত হয়ে বসে আছে। ভোরের আলো ফুটেছে। রতন, আমার পাঁচা দেখ। রতন টর্চ মারল। করিমের ডান পায়ের গোড়ালিতে যেখানে লাশটা ধরেছিল সেখানে মাংস পুড়ে হাড় দেখা যাচ্ছে। আর সেই পোড়া দাগটা দেখতে অবিকল মানুষের মুখের মতো। জগাই ডাকাতের সেই ঝলসানো মুখের আদল। হ্যাঁ ওস্তাদ, এইটা তো ঘা না, এইটা তো অভিশাপ। হ, এই দাগ আর শুকাইব না। শ্মশানের মরা আর কমরের মাটি এক হইছে আইস। এই জায়গা এখন থেকে নিষিদ্ধ। হঠাৎ তারা দেখল নতুন দেওয়া কবরটির মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে, আর সেই ফাটল দিয়ে একটা ছোট্ট গাছ দ্রুতগতিতে গজিয়ে উঠছে। গাছটার পাতাগুলো লাল এবং গাছটা থেকে পোড়া মাংসের গন্ধ বের হচ্ছে। তারা দুজন খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘাটে এলো হাত মুখ ধোয়ার জন্য। করিম পানিতে নামল, কিন্তু পানিতে নামার সাথে সাথে সে চিৎকার করে উঠল। আহ, পানি তো অনেক গরম। নদীর পানি তো ফুটতাছে রতন। কন কি উস্তাদ, নদীর পানি তো একেবারে ঠান্ডা। রতন দেখল পানি ঠিকই ঠান্ডা, কিন্তু করিমের কাছে সেটা ফুটন্ত গরম মনে হচ্ছে। করিম বুঝতে পারল সেই আধপোড়া লাশ তাকে ছাড়েনি। লাশের শরীরের আগুন এখন করিমের শরীরে ভর করেছে। ও রতন, আমার শীত লাগে না রে, আমার শরীরে আগুন। জগাই আমারে ডাকতাছে। হঠাৎ করিম গভীর পানির দিকে হাঁটতে শুরু করল। রতন ডাকল, কিন্তু সে ফিরল না। সে হাঁটতে হাঁটতে মাছ নদীতে তলিয়ে গেল। অদ্ভুত ব্যাপার হলো, সে ডোবার সময় তার চারপাশে পানি থেকে ধোঁয়া উঠছিল, যেন কোনো জ্বলন্ত কয়লা পানিতে ফেলা হয়েছে। হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি আজকের ভয়ঙ্কর গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে ভয়, রোমাঞ্চ বা মজা পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। এমন আরও নতুন নতুন ভয়ঙ্কর ভূতের কার্টুন ও গল্প সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের প্রশ্ন, শ্মশান থেকে যে লাশটা করিমের কাছে পাঠানো হয়েছে তার নাম কি? আপনার সঠিক উত্তর ও আপনার নাম কমেন্ট করে লিখুন। যারা আজকের প্রশ্নের সঠিক উত্তর দেবেন তাদের নাম সবার আগে পরের ভিডিওতে মেনশন করা হবে। গত ভিডিওতে সর্বপ্রথম কমেন্ট করেছিলেন তানহা আক্তার, কাজল খান ও অনন্যা মিশু। আর গত সপ্তাহের ভিডিওতে বলা প্রশ্নের যারা সঠিক উত্তর দিয়েছিলেন তারা হলেন ঈদুল হাসান, অঞ্জনা মণ্ডল, তানহা আক্তার, মিস্টার সজীব ইসলাম, রিঙ্কি মণি, তাবাসসুম, মিস্টার নাবিল, ইতি হাসান, পাখি খুলনা থেকে, কিশোরগঞ্জ থেকে ইয়াসিন আরাফাত, হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম, এমডি শাকিল ঢাকা থেকে, ইভা,
ইমদাদুল ব্রাহ্মণবাড়িয়া থেকে, রুবায়েত, বৃষ্টি, কামরুল ইন্ডিয়া থেকে, আব্দুল মোতালেব সৌদি আরব থেকে, শিবলু আহমেদ সিলেট থেকে, লিমন চাপাই থেকে, রোহান, সুমাইয়া, রিফাত, শিশির, সাব্বির, সাথী রহমান, মোহাম্মদ আরাফাত ব্রাহ্মণবাড়িয়া থেকে, সুমা ইসলাম ঠাকুরগাঁও চণ্ডীপুর থেকে, ইমন নরসিংদী থেকে, মারিয়া সাভার থেকে, মুন আক্তার, মোহাম্মদ জুবাইর ইসলাম, আয়না আক্তার জয়পুরহাট থেকে, আব্দুল রাজ্জাক ঢাকা থেকে, মিস্টার বাবু, মোহাম্মদ সাজিদুল হক ব্রাহ্মণবাড়িয়া থেকে, শফিক হাসান, এমডি সজীব মিয়া ময়মনসিংহ থেকে, আরোহী, আফসানা জাহান তাওসিন ব্রাহ্মণবাড়িয়া থেকে, কুমিল্লা মাধিয়া থেকে রাজীব, সুমি, রাহাত, হেলাল, কেয়া সিলেট থেকে, শায়না, বর্ষা, মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, আলিফা ইসলাম মিম, রোজি আক্তার, পলাশ দেবনাথ, এমডি আসাদুল ইসলাম, অরুণ বর্মন, ফয়সাল আহমেদ, মোসাম্মদ জান্নাতুল তাসমিয়া, কলকাতা সোনাপুর থেকে অর্ধেন্দু গায়েন, শ্রেয়াস গায়েন, নিবেদিতা গায়েন, ছোয়া সুলতানা টাঙ্গাইল থেকে, রাফিয়া ঢাকা থেকে, নবীন হোসেন খুলনা থেকে, মহিমা সহ আরও অনেকেই। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমাদের আরও ভয়ঙ্কর ও আরও ভালো গল্প বানাতে উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী শুক্রবারে ভয়ঙ্কর কোনো গল্পে।